আজকে আমরা এমন এক জাদুকরের গল্প শুনব যার জাদুটা একটু অন্যরকম। গল্পের নাম শেষ বিকেলের জাদুকর। গল্পটা শুরু হচ্ছে হিজলতলি নামের একটা গ্রাম থেকে। বেশ শান্ত ঘুমন্ত একটা গ্রাম। মানে ওপর থেকে দেখলে তো আর ৫টা গ্রামের মতোই মনে হবে, কিন্তু এর বাতাসে কেমন যেন একটা একটা পুরনো রহস্য মিশে আছে। এই হিজলতলির দুপুরবেলাটা না বড্ড অদ্ভুত রকমের শান্ত, মানে এতটাই নিঝুম যে একটা ঘুঘু পাখির ডাক শুনলেও মনে হবে যেন কেউ কোনো বিপদের সংকেত দিয়ে গেল। চারিদিকে কি যে একটা নিস্তব্ধতা। আর এই রকম একটা নিস্তব্ধ পরিবেশেই কিন্তু প্রশ্নটা মাথায় আসে। ভাবুন তো, এমন একটা গ্রামে একজন সাধারণ চেহারার বৃদ্ধ কি সত্যি সত্যি বাতাসের সাথে কথা বলতে পারে, তার গতিপথ বদলে দিতে পারে? এই গল্পের একদম কেন্দ্রে আছে দুজন মানুষ। একজন হচ্ছে ১০ বছরের এক অসম্ভব কৌতূহলী ছেলে রতন, আর অন্যজন আধার দাদু, যাকে গ্রামের লোকজন জানেনি তো একটু পাগল টাগল ভাবে আর কি। আর রতনের কৌতূহলের কারণটা হলো দাদুর একটা অদ্ভুত কাণ্ড। সে খেয়াল করেছে প্রতিদিন ঠিক সূর্য ডোবার একটু আগে আজহার দাদু তার ঝুড়ি থেকে এক মুঠো ধুলো নিয়ে বাতাসে ছুঁড়ে দেন, আর ঠিক তখনই সঙ্গে সঙ্গে বাতাস তার দিক বদলে ফেলে। এখন বলুন, এটা কি শুধুই একটা কাকতালীয় ব্যাপার? তো দিনের পর দিন এই ঘটনা দেখতে দেখতে রতনের কৌতূহল আর বাদ মানল না। সে ঠিকই করে ফেলল, দাদুকে সরাসরি জিজ্ঞেস করবে তার এই জাদুর রহস্যটা আসলে কি। তো একদিন বিকেলে অনেক সাহস জুগিয়ে রতন দাদুর কাছে গিয়ে জিজ্ঞাসা করেই ফেলল, দাদু, তুমি কি বাতাসকে কথা শোনাতে পারো? কি সহজ আর নিষ্পাপ একটা প্রশ্ন, তাই না? কিন্তু দাদুর উত্তরটা ছিল একেবারেই অন্যরকম। মানে এমন একটা উত্তর যা রতনের চেনা জগতের সব ধারণাকে একেবারে নাড়িয়ে দিল। দাদু তার ফোকলা দাঁতে হেসে বললেন, বাতাস কথা শোনে না রে দাদু ভাই, বাতাসকে গল্প শোনাতে হয়। একবার ভাবুন, বাতাসকে নাকি গল্প শোনাতে হয়, এর মানেটা কি হতে পারে? দাদু তখন ওকে বোঝালেন, প্রকৃতির প্রত্যেকটা জিনিসের, মানে হাওয়া, মেঘ, বৃষ্টি, সবার নিজস্ব ভাষা আছে, নিজস্ব গল্প আছে। যেমন ধরুন, দক্ষিণের যে গরম হাওয়াটা বয়, ওটা আসলে এক রাগী দৈত্যের দীর্ঘশ্বাস, আর উত্তরের ওই যে ঠান্ডা ফুরফুরে বাতাস, ওটা হলো পরীর ডানার ঝাপটা। দাদু বলেন, তিনি শুধু ওদের সেই পুরনো হারিয়ে যাওয়া গল্পগুলোই মনে করিয়ে দেন। যদিও সত্যি বলতে রতন এসব রূপকথার গল্পে ঠিক বিশ্বাস করতে পারছিল না। তো গল্পটা যখন এরকম একটা রহস্য আর অবিশ্বাসের দোলাচলে চলছে, ঠিক তখনই গল্পের মোড়টা ঘুরে গেল। হেজলতলি গ্রামে নেমে এলো এক ভয়াবহ খরা। আর এই খরাটা শুধু গ্রামবাসীর নয়, আজহার দাদুর ওই অদ্ভুত দর্শনেরও একটা কঠিন পরীক্ষা নিতে চলেছিল। পরিস্থিতিটা একবার ভাবুন, টানা ২ মাস ধরে এক ফোঁটা বৃষ্টিও নেই, মাঠের মাটি ফেটে একেবারে চৌচির, কৃষকদের কপালে চিন্তার গভীর ভাঁজ, গ্রামের পুকুরগুলো শুকিয়ে গিয়ে শুধু কাদা পড়ে আছে, মানে অবস্থা খুবই খারাপ। স্বাভাবিকভাবেই গ্রামের সবার তখন একটাই চিন্তা, ফসল কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে। এই খরা যদি আরও কিছুদিন চলে তাহলে তো সব শেষ। এই দুশ্চিন্তায় সবাই অস্থির। কিন্তু যখন গ্রামের সবাই নিজেদের নিয়ে ভাবছে, আজহার দাদুর চিন্তাটা ছিল একদম অন্যরকম। তিনি যেন প্রকৃতির কষ্টটা নিজে অনুভব করছিলেন। আপন মনে বিড়বিড় করে বললেন, মেঘের দলটা পথ হারিয়ে ফেলেছে। আর ঠিক এইখান থেকে গল্পের সবচেয়ে নাটকীয় অংশটা শুরু হচ্ছে। ওই যে পথ হারানো মেঘের দল, ওদের ফিরিয়ে আনার জন্য আজহার দাদু তার জীবনের সবচেয়ে বড় গল্পটা বলার প্রস্তুতি নিচ্ছেন। দাদু তার সেই চেনা ঝুড়ির তলা থেকে একটা জিনিস বের করলেন, কিন্তু ওটা কোনো সাধারণ বাঁশি ছিল না। মনে হচ্ছিল যেন পোড়া মাটির তৈরি, আর তার সারা গায়ে অদ্ভুত সব নকশা আঁকা। দেখলে কেমন গা ছমছম করে, মনে হয় যেন এর ভেতরে কোনো প্রাচীন শক্তি ঘুমিয়ে আছে। এরপরে যা ঘটল তাকে জাদু ছাড়া আর কিছুই বলা যায় না। দাদু যেই না বাঁশিতে ফু দিলেন, কোনো সুর বেরোল না, তার বদলে একটা তীব্র শোঁ শোঁ শব্দ বেরিয়ে এলো, যেন দূর থেকে ঝড় ধেয়ে আসছে। আর সঙ্গে সঙ্গেই বিকেলের ওই কমলা রোদটা কেমন যেন ম্লান হয়ে গেল। দেখতে দেখতে পূব আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হলো। তারপর বাঁশের শব্দটাও বদলে গেল, এখন সেটা বৃষ্টির নুপুরের মতো মিষ্টি শোনাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে ওই শুকনো ফাটা মাটির বুকে টুপ করে
কিভাবে প্রথম বৃষ্টির ফোঁটাটা পড়ল। ব্যাস, এরপর আর দেখে কে, যেন বাঁধ ভাঙ্গা উল্লাস। ঝমঝম করে মুষলধারে বৃষ্টি নামল। মনে হলো পুরো হিজলতলি গ্রামটা যেন দীর্ঘ অপেক্ষার পর আবার প্রাণ ফিরে পেল। বাচ্চারা তো আনন্দে উঠোনে নেমে নাচতে শুরু করল, আর কৃষকদের চোখে তখন আনন্দাশ্রু। এই সব কিছুর মাঝে রতনের চোখ পড়ল দাদুর দিকে। দাদু ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়েছেন। বৃষ্টির পানিতে সারা শরীর ভিজে যাচ্ছে, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তির হাসি। তিনি রতনের দিকে তাকিয়ে বললেন, ওরা আমার কান্নার গল্পটা শুনে কেঁদে ফেলেছে। মানে, দাদুর এই জাদুটা কোনো ক্ষমতার আস্ফালন ছিল না, এটা ছিল প্রকৃতির প্রতি তার গভীর ভালোবাসার, তার সহানুভূতির প্রকাশ। তো সেই রাতে পুরো হিজলতলি গ্রাম বৃষ্টির আনন্দে উৎসবে মেতেছিল, কিন্তু কেউ এটা জানতেও পারল না যে এই স্বস্তি আর আনন্দের পেছনে ছিল গ্রামের এক কোনায় থাকা সেই পাগল বুড়োর প্রকৃতির সাথে একাত্ম হওয়ার এক অবিশ্বাস্য গল্প। ঝড়ের পরের সকালটা ছিল অসম্ভব শান্ত আর স্নিগ্ধ, কিন্তু সেই সকালটা হিজলতলির জন্য নিয়ে এলো আরও একটা বড় বিস্ময়, আরও একটা নতুন রহস্য। রতন রোজকার মতোই সকালে দাদুর কুঁড়ে ঘরে গিয়ে দেখল ঘরটা একদম ফাঁকা। দাদু নেই, তার সেই ঝুড়িটাও নেই, আর সেই জাদুকরি বাঁশিটাও গায়েব। আজহার দাদু যেন ভোরের বাতাসের সাথে মিলিয়ে গেছেন। কিন্তু তিনি একেবারে চিহ্ন না রেখে যাননি। কুঁড়ে ঘরের মাটির মেঝেতে আঙুল দিয়ে একটা কথা লেখা ছিল, বাতাসকে গল্প শোনাস, ওরাও তোকে মনে রাখবে। এটা ছিল দাদুর শেষ শিক্ষা। তার সমস্ত জ্ঞান যেন তিনি রতনকে দিয়ে গেলেন। আজহার দাদু আর কোনোদিন হিজলতলিতে ফিরে আসেননি। কে জানে, হয়তো তিনি এখন অন্য কোনো খরাপীড়িত গ্রামে গিয়ে সেখানকার আকাশকে, সেখানকার মেঘেদের তার দুঃখ আর আশার নতুন কোনো গল্প শোনাচ্ছেন। দাদু তো চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া দর্শনটা রয়ে গেছে। রতন এখন আর একা নয়, সে এখন বাতাসের বন্ধু। এখন প্রশ্নটা হলো, আজার দাদুর এই উত্তরাধিকারী, এই ছোট্ট রতন, সে এবার প্রকৃতিকে কোন নতুন গল্প বলতে শিখবে?